আজকের ক্লাসে আমরা একটু যদি বলি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করতে পারি। তো তেল তেলে কেন এটা? এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আসলে দু প্রকার হয়। আমরা জানি সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী, কি অনুযায়ী? গঠন অনুযায়ী সেন্টেন্স কিন্তু তিন প্রকার। কত প্রকার বন্ধুরা? কি কি? সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। তোমাদের একটা স্কুলে একটা সাবজেক্ট তিনজন পড়ায়, তাই না? তাই সিলেবাস ঠিকঠাক শেষ করতে পারে না। আবার সপ্তাহে কদিন পড়ায়? 5 দিন পড়ায়। প্রতিদিন প্রায় 1.5 ঘন্টা ক্লাসেস। আর আমরা প্রাইভেট টিউটর সপ্তাহে 2 দিন পড়াই, 1-1.5 ঘন্টা পড়াই, সিলেবাস শেষ করে রিভিশন নিয়ে পরীক্ষা ইত্যাদি সব কিছু করাই। তা তোমরা যদি এমন ফাঁকিবাজি করো, আরেকটা কি হতে পারে? ফাংশন অনুযায়ী। কি অনুযায়ী বন্ধুরা? একটু শেখো। ফাংশন অনুযায়ী সেন্টেন্স কিন্তু 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। কি কি? আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি অপটেটিভ সেন্টেন্স। আমরা জানি এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো, মাধ্যমিকের মতন ক্লাস 12-এ কিন্তু অত ডিটেইলে জানতে হয় না। 12টা তাহলে সোজা। কেন মাধ্যমিকে ডিটেইলে জানতে হয়? মাধ্যমিকে আনকমন গ্রামারটা দেয়, মানে নন টেক্সচুয়াল দেয়। 12-এ তো সেটা দেয় না। তবে নেক্সট ইয়ার থেকে কিন্তু 12-এর নন টেক্সচুয়াল থাকছে, তোমরা বেঁচে গেছো। নেক্সট ইয়ার থেকে 12-এর যে পরীক্ষাটা ফাইনাল হবে সেই পরীক্ষায় নন টেক্সচুয়াল গ্রামার দেবে, বেঁচে গেলে। আচ্ছা, এইবার একটুখানি আসি। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের আবার দুটো ভাগ আছে, একটা অ্যাফার্মেটিভ বা এটাকে আমরা বলতে পারি পজিটিভ, আরেকটা নেগেটিভ। এই টোটাল জিনিস, তাহলে এই সেন্টেন্সের আমরা দুটো আলাদা ভাগ দেখলাম। আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে তো আলোচনা করেছি জয়েনিং করবার সময়, স্প্লিটিং করবার সময়। আমরা টোটাল যেটা এখন দেখব, যে আমরা এই অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ এই যে সেন্টেন্সগুলো আছে, এই সেন্টেন্সটা একটা থেকে আরেকটা সেন্টেন্সে কি করে পরিবর্তন করা যায়। মূলত এর কাজ হচ্ছে, এই জায়গাটুকুই হচ্ছে মূল কাজ। মানে এই জায়গাটুকু বলতে যে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে আসা, হ্যাঁ বোধক থেকে না বোধকে করা, এগুলোই। আর খুব বেশি হলে ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভে দেয়, এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভে দেয়। কি করে করতে হয় খুব সোজা একটুখানি বলি। ধরো আমি তোমাদেরকে বললাম, আমি প্রথমে একটুখানি তোমাদেরকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ শেখাই। হ্যাঁ বোধক থেকে না বোধক। হ্যাঁ বোধক থেকে না বোধক করতে গেলে বহু রকম নিয়ম আছে, বহু নিয়ম আছে। যদি বলি যে আই হেল্প দ্য পুয়ার, এই একটা বাক্য, এই বাক্যটাকে যদি আমি নেগেটিভ করি, এটা তো হ্যাঁ বোধকে আছে, তাহলে নেগেটিভ করতে গেলে আমি কি করতে পারি? এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। এটা এই বয়সে এসেও বলতে পারছি না, মুখটা বোবার মতন বন্ধ হয়ে আছে। কি হবে তোমাদের? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই। ইউ আর কলিং মি। আচ্ছা, এই বাক্যটাকে যদি আমি মনে করি যে এই বাক্যটাকে আমি নেগেটিভ করব, করা সোজা। কেন সোজা? এই বাক্যে একটি সাহায্যকারী ভার্ব আছে। কি আছে? সাহায্যকারী ভার্ব। তাহলে এই আরটাকে এই পাশে নেব, ইউটাকে এই পাশে নেব, কলিং মি যা আছে তাই জিজ্ঞাসাবোধক চিহ্ন। কিন্তু দেখো ওপরের অংশটা কি আছে? হ্যাঁ বোধকে আছে, তাই না? আমি এটাকে কি করছি? না বোধকে। তাহলে আমাকে এখানে নট লিখতে হবে। তোমরা লক্ষ্য করো, এটা কি একটা প্রশ্নবোধক বাক্যে হলো না?
হলো তো। তা অনেকে আমাকে বলে স্যার এটা তো বলেছে যে প্রশ্নবোধক না, এটা নেগেটিভ করতে, আপনি কেন প্রশ্নবোধক করলেন? তার মানে আমি তাকে বলবো যে আমার গন্তব্যস্থল কলকাতা, আমার বাস ডাইরেক্ট কলকাতায় যাবে, মাঝখানে হাবড়ায় থামবে না। তাহলে আমার উদ্দেশ্য এটাকে নেগেটিভ করা, আমি ইন্টারোগেটিভ করে করতেই পারি। আমার উদ্দেশ্য কলকাতায় যাওয়া, আমার বাস কি ডাইরেক্ট উড়ে উড়ে কলকাতায় যাবে? বা উড়ে গেলেও তো হাবড়ার উপর দিয়ে যাবে বা বারাসাতের উপর দিয়ে যাবে, যাবে তো। তা আমি যেখানে যাই আমার মূল কাজটা খুব সোজা, কি সাহায্যকারী ভার্ব থাকলে জাস্ট এই আর মাঝে একটা নট লেখা, আর যদি নট থাকে তবে নট তুলে দেওয়া, এই তো কাজ। তাহলে যে কোনো বাক্যকে তুমি ইন্টারোগেটিভ করতে পারছো তো, শিখে গেলে ইন্টারোগেটিভ করা খুব সোজা, যে কোনো বাক্যকে ইন্টারোগেটিভ করতে পারবে। ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে একই নিয়ম, যদি হ্যাঁ বোধক বাক্যে ইন্টারোগেটিভ করো তাহলে না বোধক করে নিয়ে করতে হবে, যদি না বোধক বাক্যে ইন্টারোগেটিভ করো তাহলে হ্যাঁ বোধক করে নিয়ে করতে হবে। যদি বলি আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, আমি তোমায় সবসময় মনে রাখবো, এই বাক্যে যদি আমি নেগেটিভ করি তাহলে এই বাক্যটা ইজিলি করা যায়, কারণ এটাকে বিপরীত শব্দ দ্বারা করা যাবে। কিন্তু তুমি এই কলিং এর বিপরীত তো করতে পারবে না, এই কলিং এর তো তুমি বিপরীত করতে পারবে না, কিন্তু তুমি এইটার বিপরীত করতে পারবে। কি করতে পারবে? তুমি করতে পারবে আই শ্যাল, ইয়েস, এই অলওয়েজটা হয়ে যাবে কি নেভার, রিমেম্বারটা হয়ে যাবে কি ফরগেট ইউ। আমরা কেন বুঝি না? তার কারণ আমরা বুঝি না, বাংলাটা বুঝি না। তাই আমি হাতে কলমে কিন্তু করাবো, এই টেক্সট থেকে করাবো, ঠিক আছে? কারণ আমি টেক্সট কমপ্লিট করাবো বলেই আমি এগুলো একটু শিখিয়ে নিচ্ছি, আমি এমনি করাচ্ছি না। তাহলে আই শ্যাল নেভার ফরগেট ইউ কখন হয়ে গেল? যখন ওই বিপরীত শব্দ ধরে করতে পারো। আমি এরকম বাক্য দিই যে হি ট্রাইড, করেছো ক্লাস 9-এ, এভরি প্ল্যানস, সে প্রত্যেক পরিকল্পনাকে চেষ্টা করেছে, সে চেষ্টা করেছে। এটা কোন টেন্সে আছে বলো তো? আর এইটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে। তাহলে এই ধরনের বাক্যকে তুমি আই হেল্প দ্য পুয়ার, আমি সাহায্য করি, আর সাহায্য না করা ইংরেজি বিপরীত হয় না। তাহলে এই বাক্যগুলোকে বিপরীত করতে পারবে না, তখন এই বাক্যগুলোকে তুমি এভাবে করতে পারো। দেখো, ডু নট আই হেল্প দ্য পুয়ার, দেখো ইন্টারোগেটিভ করে করছো, আমি কি গরিবদের সাহায্য করি না? উত্তরে হ্যাঁ। তাহলে একই রকম ভাবে আই ট্রাইড এভরি প্ল্যানস, এটা দেখো আমি সমস্ত পরিকল্পনাকে চেষ্টা করেছি, তখন আমি বলতে পারি আমি ছাড়িনি, আই লেফট, ছাড়িনি। নো প্ল্যানস, কোনো পরিকল্পনা, এই ট্রাইডের অপোজিট হয় আনট্রাইড। এগুলো ভিন্ন ব্যতিক্রমী, যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার কাছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। কিছুই নেই এর মধ্যে, খুব সোজা। একটাই দেখতে পেলাম যে কোনো বাক্যকে ইন্টারোগেটিভ করতে পারি যদি বাবা অ্যামিজার ওয়াজ ওয়ার মানে অক্সিলিয়ারি ভার্ব থাকে, তাই না? এবার এই ভার্বের আবার বিস্তর জিনিসপত্র রয়েছে। এবার মাধ্যমিকের জন্য যে বইটা আমি পাবলিশ করছি সেই বইটা চাকরির পরীক্ষার্থীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, হোক না না, এটা একটা আনট্রাইড অ্যাডজেক্টিভ, তাই না? মাধ্যমিকের জন্য যে বইটা করেছি সেই বইটা তোমরা একটুখানি হাতে নিয়ে দেখো, ওই বইতে বেসিক টু অ্যাডভান্স গ্রামার দেওয়া রয়েছে। গ্রামার এত সুন্দর করে দেওয়া, গোল্ডেন গ্রামাটিক্যাল রুলস রয়েছে, সেখানে গ্রামার বলে দেওয়া রয়েছে। গ্রামার দেখো তোমাকে শিখতে হবে। আফটার এইচএস আমরা আউফাউ জিনিস শিখি, প্রচুর শিখি। কি শিখি? প্রথমত শিখি যা বাড়িতে থাকলেই হয়ে যায়, কম্পিউটার, কোনো কাজে লাগে না, কিছু লাগে না। তোমরা মাধ্যমিকের পরে কারা কারা শিখেছো কম্পিউটার? বলো, শিখেছো? কি হয়েছে? কি হয়েছে? কিছুই হয় নাই। যেটা কাজের কাজ, একটুখানি সময় করে গ্রামারটাকে ইমপ্রুভ করে নিতে হবে, নাহলে আগামী দিনে বেকারত্বের হার আরো বাড়বে। দেখে নাও, আমি বলি তা আমরা যে কোনো বাক্যকে যখন ট্রান্সফর্ম করব ক্লাস 12দের জন্য বিশেষ করে, আর
সেখানে কিন্তু অধিকাংশ জায়গায় আমাদের কোন জায়গাটা ফোকাস করতে হবে মাগো? প্র্যাকটিসের ওপরে। যদি প্র্যাকটিসটা করি, আমরা একটু পরেই করব, একদম হাতে ধরে ধরে করব, তাহলে কিন্তু আমাদের খুব একটা প্রবলেম হয় না। এবার এই উদাহরণগুলো তো আমরা করবই, তার আগে আমরা একটুখানি দেখলাম যে যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই বাক্যকে নেগেটিভ করা খুব সোজা। একটুখানি আমরা অনেক সময় দেখেছি, ধরো এরকম লেখা আছে অনলি হি ক্যান হেল্প ইউ, অনলি হি ক্যান হেল্প ইউ। তো এই বাক্যটাকে নেগেটিভ করতে গেলে আমরা সবাই আনন্দ ভরে বলতে পারি এ কোনো একটা গ্রামার হলো, এতে সবাই জানলে অনলি থাকলে নান বাট হয়। কিন্তু নান বাটের পরে কি আছে? একটা মানুষ, ব্যক্তি, তাই জন্য নান বাট হলো। যদি প্রশ্নটা এরকম থাকে অনলি হি না থেকে থাকে ইট ক্যান সেভ ইউ, তখন কিন্তু নান বাট হবে না, তখন হবে নাথিং বাট। এইটুকুনি তোমার কাছে ক্লিয়ার করতে পারলাম বন্ধুরা? তখন কিন্তু নান বাট হবে না, তখন কি হবে বলো? নাথিং বাট। দেখো ভালো করে শিখে নাও, জীবনের শেষ পর্যায়ে এসছো, একটু ভালো করে শেখো। আফটার এইচএস যে হাতে সময় পাবে তখন আরো কিন্তু গ্রামারটা ভালো করে ঝালিয়ে নেবে, না হলে বিপদে পড়তে তুমি বাধ্য। এবার দেখে নাও নাথিং বাট, ক্লিয়ার? এবার একটা গ্রামার আমি তোমাদেরকে করতে দিই। যদি এরকম থাকে হি ইজ অনলি 10 years old, আমায় বলতে পারবে এখানে কি হবে? তুমি তো জানো হি তো একটা ব্যক্তি, তাহলে এখানে কি হচ্ছে? হি ইজ নান বাট 10 years old, না, হবে না। ভেরি গুড, আমরা ক্লাস 11-এ শিখেছি। সে কি হবে? হি ইজ, যদি কোনো বয়স হয় তখন হবে নট মোর দ্যান 10 years old। তাহলে যদি কোনো বয়স হয় তখন আমরা কি লিখবো? হি ইজ নট মোর দ্যান। তাহলে অনলি থাকলে তিন রকম জায়গায়, মানুষের কথা বললে নান বাট, বস্তুর কথা বললে নাথিং বাট, আর যদি বয়স বলে নট মোর দ্যান। ভেরি সিম্পল। আবার আমরা নেগেটিভ, আবার এই রকম বাক্যেরও নেগেটিভ সেন্টেন্স করেছি। যদি আমরা করেছি কিনা যে as soon as he saw the girl, যখনই সে মেয়েটিকে দেখলো, he went to talk to her, সে তার সঙ্গে কথা বলতে চলে গেল। ছ্যাবলা ছেলে। তাহলে as soon as, যখনই সে দেখলো, তাহলে এই আমরা ছোটবেলা থেকেই করেছি as soon as এর পরিবর্তে no sooner had। তাহলে এখানেও তিনটে আছে, এখানেও তিনটে আমাকে করতে হবে। তাহলে no sooner had, এই had এর পরে ভার্বটা কি V3 হয়, তাহলে আমি হ্যাডও লিখতে পারি, আমি কিন্তু ডিডও লিখতে পারি। যদি ডিড লিখি তাহলে ভার্বটা V1 হবে। এত সহজ জিনিস। তাহলে এই সটা কি হয়ে যাবে? সিন। দ্য গার্ল, এই কমা তুলে দেন, যা আছে তাই। আর যদি ডিড লিখি তাহলে সিন লিখতে পারবো না, সি দ্য গার্ল, বাকি একই নিয়ম। ঠিক পরীক্ষায় দেখলে যে তোমাকে উল্লেখ করে দিল যে as soon as এর পরিবর্তে তুমি হার্ডলি হোয়েন লেখো। কি লেখো উল্লেখ করে দেবে? হার্ডলি হোয়েন। তখন তুমি তো মাথায় হাত দিয়ে বসে থাকবে যে স্যার তো এগুলো শেখায়নি, আন্দোলন করো বন্ধুরা, লাভ হবে না। এই নো সুনার হ্যাড, এইটুকুনি জাস্ট নো সুনারের জায়গায় তুমি কি লিখবে? হার্ডলি, আর কিচ্ছু না। আর এই দেনের জায়গায় তুমি কি লিখবে? হোয়েন, আর কিচ্ছু নেই, আর কিছু নেই। এইটুকুনি সহজ জিনিস। এবার একটু ব্যতিক্রমী দেখি, একটু ব্যতিক্রমী। অনেক সময় প্রশ্ন এরকম থাকে as soon as I was called। দেখো তুমি নতুন কিছু না শিখলে আমি কেন পড়াবো? একটি ছেলে যে আমার কাছে ক্লাস 9 থেকে পড়ে, তোমরা অনেকে আছো 7 থেকে পড়ো, অনেকে 6 থেকে পড়ো, তা তারা সারা বছর ধরে তো একই গ্রামার শিখলে আমার কাছে আসবে কেন? কন্টিনিউয়াস এতদিন কেন পড়বে? অনলাইনে অনেকে যে ক্লাস 10 থেকে পড়ছে, তাহলে কন্টিনিউয়াসলি কেন পড়বে? নতুন তো থাকবেই কিছু, বস কিছু তো শেখাবোই নতুন আমি। তাহলে as soon as I was called, okay, he greeted me। আচ্ছা দেখো না, এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? I was called প্যাসিভে আছে। কিসে আছে বন্ধুরা? প্যাসিভে। তাহলে আমি কি লিখতে পারি? no sooner
হ্যাড, আই, এই যে ওয়াজ আছে না, লিখতে হবে তোমাকে বিন, কল্ড, দেন। কারণ যখন ওয়াজ ওয়ার প্যাসিভে থাকবে ও বন্ধু, তখন কি লিখতে হবে? বিন লিখতে হবে। তখন কি লিখতে হবে? বিন। কারণ আমরা হ্যাড বিনটাই তো প্যাসিভ ভয়েসে আনি। যদি আই হ্যাড প্লেড ফুটবল, তখন কি হবে? ফুটবল হ্যাড বিন প্লেড। তাহলে এখানে ওয়াজ ওয়ারের জায়গায় লিখলে কি? তাহলে নো সুনার হ্যাড আই বিন কল্ড দেয়ার, কিচ্ছু না কিন্তু, তবে প্যাসিভে থাকলে। তবে কি? প্যাসিভে থাকলে। মনে থাকবে তো? তাহলে একটু ব্যতিক্রমী নিয়ম হলো, করলে তাহলে আমরা অনলি থাকলে কি করব, অ্যাজ সুন অ্যাজ থাকলে কি করব, হ্যাঁ আমরা বুঝতে পেরেছি। নাও লেটস কাম টু দিজ এক্সাম্পলস। এগুলো একটু ভিন্ন ধরনের, দেখো খুব সোজা, বাংলা মানে বুঝে করলে ভীষণ সোজা। এভরিবডি নোজ হিম, সবাই তাকে জানে, সবাই তাকে জানে। আমরা বলতেই পারি কে তাকে জানে না। তাহলে হু ডাজ নট নো হিম, আমাদের ইন্টারোগেটিভও হলো, আমাদের আবার কি হলো বন্ধুরা? আমাদের আবার কি হলো? নেগেটিভও তো হলো। আমি বললাম যে এভরিবডি লাভস মমতা ব্যানার্জি, আমরা বলতে পারি হু ডাজ নট লাভ মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি কে না ভালোবাসে? পলিটিক্যাল মানে আমি ব্যক্তি বিষয়ে বলছি, শুধু লক্ষ্মীর ভান্ডার হিসেবে নয়। হু এলস দ্যান মোদি ইজ ফিট টু বি দ্য পিএম অফ ইন্ডিয়া। আচ্ছা, কে আছে মোদি ছাড়া প্রাইম মিনিস্টার হওয়ার মতন যোগ্য? সত্যিভাবে দেখো কেউ নেই, দিদি ছাড়া নেই যদিও। তাহলে এই হু এলস যখনই থাকবে তখন আমরা লিখতে পারি নো ওয়ান, যা আছে তাই। এ কি কঠিন, এ কি কঠিন। আমরা প্রশ্ন করছি কে আছে, তার মানে কেউ নেই। আচ্ছা, হোয়াই ওয়েস্ট টাইম ইন ইউজলেস অ্যাক্টিভিটি? এরকম তোমরা তো সবাই ইউজলেস অ্যাক্টিভিটি হয় রমণীর পেছনে, নয় ধমনী ধরে মোবাইল ফোন নিয়ে, এই দুটোতেই তোমরা ব্যস্ত। যাবে জীবন যাবে পেছনে, বুঝতে পারবে, বুঝবে একদিন বাঙালি, তখন ঠেলা কি। বাবা মায়ের ছায়াটা তো মাথার উপরে আছে, চলে যাক একদিন, তখন বুঝবে জ্বালা কি। থাকতে থাকতে এমন কিছু করো যেন বাবা মা প্রাউড ফিল করে অ্যাটলিস্ট। যাই হোক, হোয়াই ওয়েস্ট টাইম, তাহলে আমি লিখবো ডোন্ট ওয়েস্ট টাইম ইন, এ কি কঠিন। কেন ভাই, কেন সময় অপচয় করছিস? তাই বলছি যে অপচয় করিস না, তাই তো। ডু নট ওয়েস্ট টাইম ইন ইউজলেস অ্যাক্টিভিটিস। আচ্ছা, ইজ দেয়ার এনিথিং বেটার দ্যান আ বিজি লাইফ? একটু আগে দেখো আমরা করিয়েছি যে কোনো বাক্যকে যদি তোমাকে সাহায্যকারী ভার্ব থাকে নেগেটিভ করা, কি এই রকম ক্রস করেছিলাম না? তাহলে এখনো তো ক্রস করতে পারি। দেয়ার ইজ এনিথিংটা কি হবে? নাথিং। দেয়ার ইজ নাথিং বেটার দ্যান এ বিজি লাইফ। কঠিন। আচ্ছা, হু ওয়ান্টস টু ডাই, তাহলে হু থাকলে আমি কি লিখতে পারি? নো ওয়ান। বলছে কে মরতে চায়? নো ওয়ান ওয়ান্টস টু ডাই, কেউই মরতে চায় না। একটাও কি কঠিন লেগেছে? মাগো খুব সোজা, অহেতুক ভয় পাও। এবার একটু দেখি মজাদার বিষয় কি। এখানে মজাদার বিষয় আছে, দেখো কোনো এই ফুল স্টপ মানে অ্যাজার্টিভ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করছি তখনই দেখো প্রশ্নবোধক হয়ে যাচ্ছে। আবার যখন প্রশ্নবোধক কোনো বাক্যকে নেগেটিভ করছি তখন দেখো অ্যাজার্টিভ হয়ে যাচ্ছে। একই রকম দেখো, তার মানে আমরা যদি এইটা থেকে নেগেটিভ করি তখন এইটা হচ্ছে, আর এইটা থেকে নেগেটিভ করলে দেখো এইটা হচ্ছে। কিছুই নেই কিন্তু, জাস্ট বেসিক একটা কনসেপশন তোমার মধ্যে চলে এসে যে এই ধরনের কিন্তু আসতে পারে। এবার ধরে ধরে একটু প্র্যাকটিস করব, তার আগে একটু লিখে নাও। নাম্বার কথা নয়, পেজ নাম্বার তোমরা বের করবে, পেজ নাম্বার 24। অর্থাৎ আমরা যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স করা শিখলাম, কতটুকু কাজে আসলো একটু মন দিয়ে গ্রামারটা বোঝার চেষ্টা করলে ক্লাস 12 রেজাল্ট করা কোনো ব্যাপার না। ক্লাস 12 পুরো জিঙ্গা লালা হয়ে যাবে। এখানে প্রথম বাক্যে দেখো অনলি আছে, আছে কি বন্ধুরা? আছে। তাহলে অনলিটা, মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, এই লাইট অ্যান্ড ডার্কনেস কোনো মানুষ নয়। তাহলে এই অনলির জায়গায় নাথিং বাট, বাদ বাকি যা আছে তাই। তাহলে পুরো উত্তর কি দাঁড়ালো বন্ধুরা?
মাই আইজ ওয়ার সেন্সিটিভ নাথিং বাট টু লাইট অ্যান্ড ডার্কনেস। এইটুকুন মনে রাখার ক্ষমতা আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেদেরও আছে। আর তোমরা যদি নামও রাখতে পারো, কন্ট্যাক্ট সাইকোলজিস্ট। আই ওয়াজ আনএবল টু ডু ইট, কত সোজা দেখো বাবা। আই ওয়াজ, এই আনএবল মানে কি? নট এবল টু ডু ইট, বা সরি, নট এবল টু টেল ইট। কঠিন। এই আনএবলটাকে আমি কি করে দিলাম? নট এবল করে দিলাম। I must have been sitting in a dark corner because my voice startled her. আচ্ছা, কিছুই না। এই ডার্ক এর অপোজিট কি হতে পারে? লাইটেড। কি হতে পারে? লাইটেড। তাই লিখি, এই মাস্টের পরে নট করে দেবো। তাহলে আই মাস্ট নট হ্যাভ বিন সিটিং ইন এ অবধি লিখলাম। লাইটেড, আলোকিত, কর্নার, তারপরে যা আছে তাই। কি করেছি? এত বড় জাম্বো সাইজ দেখে ভয় তো পাচ্ছিলাম। কিচ্ছু না, মাস্ট, যেহেতু এটা মোডাল ভার্ব আছে, অক্সিলারি ভার্ব আছে, এর পাশে কি করেছি? একটা নট লিখেছি। আই মাস্ট নট হ্যাভ বিন সিটিং ইন আ, এরপরে কি করেছি? ডার্কের অপোজিট করেছে। এত সোজা জিনিস তোমরা পারো না। দে হ্যাড টু মাচ টু টেক ইন, তাই তো? দে হ্যাভ, দেখো এই টু মাচ মানে কি? অনেক। আমরা এখানে লিখতে পারি দে হ্যাভ নট লিটল টু টেক ইন। তাদের অনেক আছে, তার মানে কি? তাদের অল্প নেই। তাদের অনেক আছে, অপোজিট কি রে মা? অল্প নেই। দে হ্যাভ নট লিটল টু, কঠিন বলো কি বন্ধুরা? কঠিন লিখবে কিন্তু। দে হ্যাভ নট লিটল, লিটল বানান LITTLE। বাহ 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 বাহ। 5 দাগ। পিপল হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেনশিয়ালস, এটাও তোমাদের পারা উচিত। অনলির জায়গায় কি হবে? আমাকে অ্যান্সারটা বলো। তবু বলে দিচ্ছি, নান বাট হবে না, নট মোর দ্যান হবে না। কি হবে? বলবা না, চুপচাপ, যেন কেউ না শোনে। 6 দাগ। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গন। আচ্ছা, মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গন মানে কি? অধিকাংশ ট্যুরিস্টরা চলে গেছে। তাহলে অধিকাংশ ট্যুরিস্টরা নেই। কি নেই? উপস্থিত নেই। তাহলে লিখতে পারি মোস্ট অফ দ্য ট্যুরিস্ট, এই হ্যাভের জায়গায় লিখবো আর নট। উপস্থিত ইংরেজি কি? আমরা বলি না প্রেজেন্ট স্যার, তাহলে ইংরেজি কি? প্রেজেন্ট। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট আর নট প্রেজেন্ট। ওমা, এর থেকে সহজ কিছু হয় না। এরপরে আসো, দ্যাট অলওয়েজ হ্যাপেন, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স। দেখো এখানে অলওয়েজ আছে, তাই না? এটা একটুখানি স্টার মারবে, এটা কঠিন। লেখো দ্যাট নেভার, মানে কঠিন মানে একটু অন্য ধরনের। ফেইলস টু হ্যাপেন, দ্যাট নেভার ফেইলস টু হ্যাপেন। কঠিন মানে একটু অন্য ধরনের। এটা সব সময় হয় মানে কি? এটা হতে কখনো ব্যর্থ হয় না, এটাই বলতে চাইছে। দ্যাট নেভার ফেইলস টু হ্যাপেন। এরপরে আসো 8 দাগ। এই 8 দাগে দেখো ডবল স্টার দেওয়া। আই নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমাল লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার ধেরা। দেখো হার্ডলি এনি অ্যানিমালস, হার্ডলি মানেই কিন্তু নট মেনি। হার্ডলি মানেই নেগেটিভ, কিন্তু অ্যাফার্মেটিভ টোনে লেখা। হার্ডলি কথার অর্থই কি? নট মেনি। তাহলে আমরা জাস্ট এই হার্ডলির জায়গায় লিখতে পারি আই নিউ দ্যাট দেয়ার ওয়ার নট মেনি অ্যানিমালস, তখন আর এনি লেখা যাবে না, ইন দ্য ফরেস্ট নিয়ার ধেরা। ও বন্ধু, কী করেছি? এই হার্ডলি এনির জায়গায় কি লিখেছি? নট মেনি। আর কিছু করেছি? তাহলে হার্ডলি এনির জায়গায় আমরা কি লিখেছি? নট মেনি। চলে আসো 9 দাগ।
ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। তাহলে বলেছে অল্প সংখ্যক মেয়েরা বিরোধিতা করে। তাহলে ফিউ গার্লসের অপোজিট হচ্ছে মোস্ট অফ দ্য গার্লস। তাহলে ফিউ গার্লসের অপোজিট কি? মোস্ট অফ দি গার্লস ক্যান নট, যেহেতু নেগেটিভ করতে হবে, রেজিস্ট ফ্ল্যাটারি। মোস্ট অফ দ্য গার্লস ক্যান নট রেজিস্ট ফ্ল্যাটারি। ও বন্ধু, একটু আগে শিখলাম অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনার হ্যাড, বা হার্ডলি হোয়েন, বা নো সুনার ডিড করেছি না? তাহলে এখানে অ্যাজ সুন অ্যাজ বলতে লিখতে পারি নো সুনার হ্যাড শি লেফট দ্য ট্রেন, কমা তুলে দেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। কঠিন আছে এটা বলো? হ্যাঁ। এরপরে ইট শুড নট বি টু ডিফিকাল্ট। তার মানে কি? এটা খুব একটা কঠিন না, তাহলে এটা খুব সোজা। তাহলে ইট শুড বি ভেরি ইজি। তাহলে ইট শুড, এটা তো অ্যাফার্মেটিভ হচ্ছে, বি ভেরি ইজি। কঠিন। শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ। বন্ধু, সে আমার খুব কাছে দাঁড়িয়েছিল, সে আমার খুব দূরে দাঁড়িয়ে ছিল না। তাহলে ক্লোজ অপোজিট কি? ফার। তাহলে ইয়েস, শি ওয়াজ নট স্ট্যান্ডিং ভেরি ফার। কি আছে? জাস্ট ওয়াজের পরে নট, ক্লোজের জায়গায় ফার। অনলি, এটাও বাড়ির কাজ থাকবে। পারফিউমটা ব্যক্তি না বস্তু? বস্তু। তাহলে বস্তু থাকলে কি হয়? এই তো বাঙালি পেরে গেছে। শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। সে সম্পূর্ণ অন্ধ। আচ্ছা, বলতে পারবে সে সম্পূর্ণ অন্ধ, তার মানে হচ্ছে অর্ধেক অন্ধ না। তাহলে হবে উত্তর শি, ভেরি গুড, ক্যান নট সি এনিথিং। এটা উত্তর লেখা যায়। আমরা এভাবেও লিখতে পারি শি ওয়াজ নট পার্শিয়ালি ব্লাইন্ড। আমরা কি লিখতে পারি? শি ওয়াজ নট পার্শিয়ালি ব্লাইন্ড লিখতে পারি। অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, এটা পজিটিভ ডিগ্রিতে করলেই নেগেটিভ হবে। ডিগ্রি চেঞ্জ তোমাদের এখনো করাইনি, করিয়েছি তোমাদের? কি বলো, করিয়ে ফেলেছি? 11-এ না এই বছরই? সত্যি? সাবাস মিঠুন, সাবাস। তা এটা কি হবে? নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ OCT, মানে অক্টোবর। নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর। নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর। নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর। এরপরে আই ওয়াজ আনএবল, জাস্ট আনএবলটাকে ভেঙে দাও, নট এবল। তারপরে যা আছে তাই, কি আছে? শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। তাহলে শি উড নট রিমেম্বার, তাই তো রোহিত? শি উড নট রিমেম্বার আওয়ার ব্রিফ এনকাউন্টার। সে ভুলে যাবে, এর মানে কি? সে মনে রাখবে না, তাই তো? সে ভুলে যাবে, এর মানেই তো সে মনে রাখবে না। তাহলে শি উড নট রিমেম্বার আওয়ার ব্রিফ এনকাউন্টার। 18 দাগ বন্ধুরা। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইনটু দ্য স্টেশন। তাহলে কি হবে? দ্য ট্রেন, দেখো দেখো, দ্য ট্রেন did not draw, DRAW, fast, slowly না, slowly অপোজিট ফাস্ট, ফাস্টলি হয় না, ঠিক আছে? ফাস্ট ইনটু দ্য স্টেশন, কারণ ফাস্ট একটা অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে
দ্য ট্রেন ডিড নট ড্র DRAW, প্রত্যেকটা জায়গা বলে দিচ্ছি, তারপরে পোলাপান না লেখে কিছু করার নেই। আমার তো এটা আত্মবিশ্বাস, যে কোনো ক্লাসের তোমাদের স্কুলে যেই লেভেলের স্টুডেন্ট হোক, একদিন আমার সামনে ফ্রি অফ কস্ট বসাও, তাকে যদি প্রমাণ করতে না পারি সে গ্রামার যা শিখেছে তুমি তার থেকে অনেক ভালো গ্রামার জানো, কেবলমাত্র তুমি বাড়িতে পড়ো না তাই তুমি ভালো রেজাল্ট করো না, তুমি অনেক ভালো বেটার ইংলিশ জানো, শুধু পড়ো না তাই। তারা কিচ্ছু জানে না, আমি প্রমাণ করে দেব। রিসেন্টলি ক্লাস 7-এ একটি নতুন ছেলে পড়তে এসছে, 3rd হয়, অ্যাটিটিউড ছিল বিশাল, খুব অ্যাটিটিউড। স্যার আমি 3rd হই, প্রথম লাইন ওর, স্যার আমি 3rd হই। বাবা তাতে কী হয়েছে? ওই যে দেখো বসে কোনা দেখো চুপটি করে ফার্স্ট হয়। তুমি 3rd হও, তো তুমি ডিভিশনস পারো? বলো হ্যাঁ। ভয়েস পারো? হ্যাঁ। দিছি একটাও পারে না। একা রাইটিং লিখতে পারো? তোমাদের স্যার কী করে রাইটিং লেখায়? বলে আমাদের স্যার রাইটিং জেরক্স দিয়ে দেয়, আর আমি রাইটিং ট্রান্সলেশন করে করে তোমাদের শেখাতাম। মনে করে দেখো যে রাইটিং কী করে লিখতে হয়, এখনও শেখাই। ইভেন ক্লাস 12-এর তোমরা উঠে গেছো, দামরা হয়ে গেছো, তাও দেখো তোমাদের লেখা শেখাই এখনো। একটু অন্যত্র যাও, বুঝতে পারবে গ্রামার, বানান, লিটিল বানান বলে দেবে তোমার। তুমি কি মনে করেছো যখনই লিটিল বানান বলবে স্যার, সামনে যে পণ্ডিত বর্গরা বসে রয়েছে তারা হাসবে, ই মা লিটিল বানান পারিস না, হাসবে। আর নাই পারতে পারি তো কি হয়েছে, আমার অপরাধ তাতে? আর ওদের অ্যাটিটিউড এরকম, পারিস না এটা, ই বাবা। আর স্যারও বলে না উত্তর, স্যারকে শুধু ওরাই পয়সা দেয়, বাকিরা পয়সা দেয় না, এরকম ব্যাপার একটা। আর তোমরা পিছিয়ে পড়ছো। পরের প্রশ্নে আসি। শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল। আচ্ছা, এটাকে যদি আমরা নেগেটিভ করি, এর আগে আছে শি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন। আচ্ছা আচ্ছা, শি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন। বলো, তুমি বলো। শি ডিড নট তো একই মানে দাঁড়ালো তো, মানে তো একই। সে কি বললো? শি ডিড নট সিম টু ফাইন্ড, হ্যাঁ এরকম লেখো, উত্তর লেখো। শি সিম টু ফাইন্ড, শি সিম টু ফাইন্ড, নাথিং হবে এভরিথিং। কি হয়ে যাবে? এভরিথিং। স্ট্রেঞ্জটা হবে নর্মাল ইন দ্য কোশ্চেন। তাহলে শি সিমড টু ফাইন্ড এভরিথিং নর্মাল ইন দ্য কোশ্চেন, তাই না বন্ধুরা? এরপরে হ্যাঁ, শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল। আচ্ছা, এই ইন্টারেস্টিং এর অপোজিট আনইন্টারেস্টিং গার্ল। তা আমরা এরকম বলতে পারি যে শি ওয়াজ নট অ্যান আনইন্টারেস্টিং গার্ল, এটাও করতে পারি। আবার এরকমও করতে পারি, যেরকম আমরা শিখলাম, ওয়াজ নট শি অ্যান ইন্টারেস্টিং গার্ল, এটাও তো করতে পারি জিজ্ঞাসাবোধক চিহ্ন দিয়ে। ইট ওয়াজ এ সেফ রিমার্ক, এটা করতে পারি। ইট ওয়াজ নট অ্যান, এই জায়গাটাই ভুল হবে, আনসেফ রিমার্ক। ইট ওয়াজ নট অ্যান আনসেফ রিমার্ক। 5 দাগ। দে ওয়ার অফ নো ইউজ টু হার, এ কত সোজা। দে ওয়ার ইউজলেস টু হার, তাই না? দে আর অফ নো ইউজ টু হার মানে কি? দে ওয়ার ইউজলেস টু হার। কি কঠিন? তাহলে এই যে আমরা প্র্যাকটিস করবার করে পরে করলাম, কোথাও তো কঠিন লাগেনি। হ্যাঁ, 2-4টে তোমাদের বাদবে, দেখো একবার চোখ দিলেই পেরে যাচ্ছ। আচ্ছা, এইভাবে হচ্ছে। তুমি যদি মনে করো মুখস্থ করবো, হ্যাঁ দে ওয়ার ইউজলেস, হবে না। আরে ভাই, অফ নো ইউজ টু হার মানেই তো ইউজলেস টু হার হয়ে গেল। আনএবল মানেই তো নট এবল। ইম্পসিবল মানে কি? নট পসিবল। সেইভাবেই একই রকমভাবেই তোমাদের বলেছে প্রত্যেকটা বাক্যকে ইন্টারোগেটিভ করতে। এগুলো বাড়ির কাজ থাকবে, 1 দাগ থেকে বেশি দেব না, 12 দাগ পর্যন্ত বাড়ির কাজ থাকবে। 1 দাগ থেকে 12 দাগ বাড়ির কাজ থাকবে। আজকে অনেকটাই হলো। আমরা পরের দিন পরীক্ষা মানে কুইজ কম্পিটিশন তো হচ্ছেই, তার সঙ্গে পরীক্ষা নেব। কি নেব?
যা যা দিয়েছি তাই। আর চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ, ডিগ্রি চেঞ্জ, আর বাদবাকি গ্রামারগুলো কমপ্লিট করে ফেলবো। আর পরের দিন ভয়েস চেঞ্জ কমপ্লিট হবে। কি কমপ্লিট হবে? ভয়েস চেঞ্জ। সব জায়গা কমপ্লিট করেই তবে আমরা এগোবো। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই।